আজকে আমাদের বাংলা দুই প্রধানই মাঠে নেমেছিল অ্যান্ড তারা আনফর্চুনেটলি দুজনেই মাঠে আটকে গেছে। ফার্স্ট আমি কথা বলবো আজকে ফার্স্ট যে ম্যাচটা হয়েছে আমাদের প্রথম বাংলার প্রধানকে নিয়ে, ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা। ভাই কি বলবো, আমার না সত্যি কথা বলতে অ্যাজ সাচ কোনো ওয়ার্ডস নেই। অস্কার ব্রুজনকে নিয়ে আমি আগেও বহুবার এই একই কথা আওড়েছি, আগের ভিডিওতেও আমার এক কথা বলতে বারবার ভাল লাগে না, সেটা যে অস্কার ব্রুজনের কাছে প্ল্যান বি নেই। কেন নেই, কি কারণেও নেই, আমার কিছু জানা নেই। সত্যিই বলতে আমার দেখে খুব ফেড আপ মনে হচ্ছে। অস্কার ব্রুজন নিজেও মনে হচ্ছে গিভ আপ করে দিচ্ছে। যেরকম প্রেস কনফারেন্সেসও বারবার করছে, যেমনি আজকেই ম্যাচে যে প্রেস কনফারেন্সটা ছিল যে একটা টিম লাস্ট ইয়ার 9th ফিনিশ করেছে, এখন যদি ওরা 5th 6th ফিনিশ করে তাহলে ওটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট হিসেবে দেখা যাবে। ভাই এটা তোমার মনে হয়? ইস্ট বেঙ্গল অ্যাজ আ ক্লাব কিন্তু 5th 6th ফিনিশ করার জন্য না। আমি একটা কাঠ মোহনবাগান ফ্যানের কথাটা তোমাদেরকে বলছি। ইস্ট বেঙ্গল ইজ নট আ টিম টু ফিনিশ ফর 5th or 6th or to aim for 5th and 6th। এত বড় ফ্যান বেস ভাই, তুমি বাংলাদেশে কি করেছো না করেছো তোমার ওই পেডিগ্রি নিয়ে তুমি চললে তো হবে না ভাই। তুমি এমন একটা ক্লাবে এসেছো, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাবে তুমি কোচিং করতে এসেছো, যেখানে ফ্যান্সদের প্রেশার তোমার ওপর থাকবেই। এবার তুমি যদি সেটা না ট্যাকেল করতে পারো দেন ইটস ইয়োর ফল্ট। আর তোমার যদি প্রপার গেম প্ল্যানিং না থাকে মাঠে, তো ভাই কিছু বলার নেই। অ্যান্ড আমি যদি আজ ইস্টবেঙ্গলের গোলটাতে আসি, নো ডাউট ওটা পেনাল্টি ছিল, কিন্তু এডমান্ড যে পাসটা খেলিয়েছিল, এডমান্ড কি অনসাইড পজিশনে ছিল? এটা আমার একটা প্রশ্ন রয়ে থাকবে। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাই না, এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যে সত্যিই কি এডমান্ড ওখানে অনসাইড পজিশনে ছিল। সেটা ভাই রেফারি জাজ করেছে, রেফারি ডিসিশন দিয়েছে। গুড লাক টু ইস্ট বেঙ্গল যে ইস্ট বেঙ্গল ওই চান্সটা কনভার্ট করতে পেরেছিল একটা পেনাল্টি থেকে হেজারির গোল, অ্যান্ড হেজারি খুব সুন্দরভাবে পেনাল্টিটা স্কোর করে অ্যাজ ইউজুয়াল। এটা আমরা এক্সপেক্ট করি ওর থেকে, আর ওটা সেটা করেওছে। বাট তারপর কি হলো, সারাটা ম্যাচে ইস্ট বেঙ্গল এমন একটা কেরালাকে আরও 2-3টে গোল দিলেও দিতে পারতো, এটা দিতে পারলো না। সেটা হচ্ছে যে এমন একটা কেরালা যে ভাই পরপর 4টে ম্যাচ হেরেছে, কিন্তু এটাও মানতে হবে যে কেরালা ব্লাস্টার্সের কিন্তু ডিফেন্সিভ লাইন কিন্তু খুব একটা বেশি এক্সপোজ হয়নি ইন দ্য সেন্স কেমন, ওরা কিন্তু খুব হাই লস মার্জিন কাউন্ট করেনি এখনো পর্যন্ত। মোহনবাগানের কাছে 2 গোলে হেরেছে, বাকি যে ম্যাচগুলো হয়েছিল ওরা কিন্তু খুব ক্লোজ মার্জিনে হেরেছে। এমন না যে ভাই ওদেরকে কোনো একটা টিম এসে 6 গোল 5 গোল মেরে দিয়ে বেরিয়ে চলে গেছে, একদমই না। তো ইস্ট বেঙ্গল যদি এটা ভেবে রাখতো যে কেরালা 4টে ম্যাচ হেরেছে বলে কেরালা ইজ আ ভেরি ইজি অপোনেন্ট, ভাই এটা যদি এটা ভেবে থাকে অস্কার ব্রুজন, তাহলে এটা খুব বড় ভুল করেছে। যদিও বা পরপর 4টে ম্যাচ যদি কোনো টিম হেরে থাকে ভাই, সেই টিমটার মোরালটা খুব ডাউন থাকে। ইস্ট বেঙ্গল আজকে কেরালাকে তাদের এই বছরের প্রথম পয়েন্টটা দিয়ে দিল। ঘরের মাঠে পরপর 3টে ম্যাচ জয় ছাড়া ইস্টবেঙ্গল শেষ করলো। প্রথম ম্যাচ জামশেদপুরের কাছে হেরে গেছিলো, তারপরে পরপর 2টো ম্যাচ গোয়া অ্যান্ড কেরালার কাছে ড্র করলো। চলো জামশেদপুরের গোয়ারটা আমি তাও টু সাম এক্সটেন্ট মেনে নিলাম, যে ঠিক আছে ব্রাদার, তোমরা পোটেন্সিয়াল আইএসএল কন্টেন্ডারের এগেনস্টে মানে খেলছো, তোমাদের একটা হার্ড ম্যাচ খেলতেই হবে, তোমরা একটা টাফ অপোজিশনে ফেস করছো, তো তোমরা পয়েন্ট লস করতেই পারো, বাট ইউ কান্ট drop points in these kind of games. And East Bengal, to be honest, অনেকটাই ফরচুনেট যে ইস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম ম্যাচেসই কিন্তু কলকাতাতে। ইন্টারকাশিটা অ্যাওয়ে ম্যাচ ঠিকই, কিন্তু ইন্টারকাশি কিন্তু তোমরা যদি জানো কিশোর ভারতীকে নিজের হোম গ্রাউন্ড হিসেবে অ্যালট করেছে। তো ভাই ওটা তো ইস্ট বেঙ্গলই হোম গ্রাউন্ড হয়ে যাবে যদি ইস্ট বেঙ্গল খেলে। অবভিয়াসলি ইস্ট বেঙ্গল একটা অ্যাওয়ে ম্যাচ হিসেবেই খেলবে কিশোর ভারতীতে গিয়ে, তো ওটা তো ইস্ট বেঙ্গলেরই হোম ম্যাচ। আর কিশোর ভারতী যে জায়গাটা, স্টেডিয়ামটা যেই জায়গাতে, ওই এলাকাতে না 90% ইস্ট বেঙ্গল ফ্যান্সরাই থাকে। তো ইস্ট বেঙ্গল একটা অ্যাওয়ে ম্যাচে গিয়ে যে বেশি সাপোর্ট পাবে সেটা তো স্বাভাবিক। তো ভাই অনেস্টলি স্পিকিং, ট্রাঙ্কেটেড সিজন, সেখানে তুমি পরপর প্রথম 2টো ম্যাচে জয়লাভ করেছিলে, সবাই ভেবেছিল যে খুব ভালো স্টার্ট হয়েছে, খুব ভালো ছিল সব কিছু, বাট সাডেনলি একটা ছোট ক্র্যাকটা থেকে একটা বহুত বড় ফাটল ধরা পড়ে গেল। মানে কি বলবো, মানে অস্কার ব্রুজনের যে প্যান
বি বলে কিছু নেই, এটা আমি লাস্ট দুটো ম্যাচ ধরেই বলে এসেছি, আজকেও দেখলাম একই জিনিস ঘটলো, একই জিনিস কতবার বলবো। কিন্তু এটাই যে ইস্টবেঙ্গল এতটাই ইনকনসিস্টেন্ট টিম আইএসএল এ, তার উপর দিয়ে এটাও তোমাকে অস্কার ব্রুজনকে দোষ দিতে হবে, যেটা হচ্ছে যে ভাই ও ফার্স্ট থেকে টিমটাকে নিজের হাতে তৈরি করেছে, নিজের পছন্দের প্লেয়ার্স পেয়েছে, প্রপার প্রি সিজন হয়েছে, প্রত্যেকটা টুর্নামেন্টে নিজের ফার্স্ট টিম খেলিয়েছে, অ্যান্ড টিম পুরো ফিট ছিল। বাট তারপরেও কেরালাকে তো অ্যাটলিস্ট হারানো উচিত ছিল। আমি জানি না যে ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা ড্র করে আর কতটা কি করলো নিজের সিজনটাকে নিয়ে ভাই। মানে আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে ইস্টবেঙ্গল এখনো কিন্তু টাইটেল রেসে আছে, কিন্তু আমি জানি না আজকের পরে আর কতটা টাইটেল রেসে থাকবে। ইস্টবেঙ্গলের মেজর পয়েন্ট লস হলো আজকে, 3টে পয়েন্ট তো দরকার ছিল, 9খানা পয়েন্ট যেখানে পোটেনশিয়াল পাওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলে, সেখান থেকে মাত্র 2খানা পয়েন্ট স্কোর করলো বা কালেক্ট করলো ইস্টবেঙ্গল লাস্ট 3টে ম্যাচে। তো ভাই এটা একটা মেজর লস, 39 পয়েন্টসের একটা সিজন, সেখানে তুমি 9 পয়েন্টে মাত্র 2 পয়েন্ট কালেক্ট করছো লাস্ট 3টে ম্যাচে। তো এটা তো ভাই মানে বলতে পারো যে পোটেনশিয়াল সিজন এন্ডার। না হলে ভাই এরপরে তো ইস্টবেঙ্গলকে ওই পারমুটেশন কম্বিনেশনে চলে যেতে হবে, এর ওপরে ভরসা করতে হবে, যদি এত পয়েন্ট ড্রপ করে ও যদি এত পয়েন্ট গেইন করে তাহলে আমাদেরকে এতগুলো পয়েন্টস গেইন করলে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। ভাই ইস্টবেঙ্গল নিজের অঙ্কটা নিজেই কঠিন করে নিল, এর থেকে বেশি আমার আজকে কিছু বলার নেই। এবার আসি আমাদের দ্বিতীয় প্রধান, আমার ক্লাব মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালোর। মোহনবাগান 3 পয়েন্ট আজকে মাঠে ফেলে এলো, কি বলবো। মানে আমি যদি খুব নানা করেও ধরি না, মোহনবাগানের ম্যাচটা 2-1 জেতা উচিত ছিল। আমি একটা কেন বলছি, কারণ থাপার ওই অসাধারণ ব্লকটা সুনীল ছেত্রী, ওটা যদি না হতো তাহলে মোহনবাগান অবধারিত 1 গোল খেত। আর ফার্স্টে একদম ব্যাঙ্গালোরের একদম ম্যাচের ফার্স্টের দিকে একটা খুব সুন্দর অ্যাটাক করেছিল, একটা বিশাল কায়দার একটা দারুণ সেভ ছিল। ওই দুটো সেভ ছাড়া আমার মনে হয় না ব্যাঙ্গালোর খুব একটা বেশি ট্রাবল ক্রিয়েট করতে পেরেছে ইন মোহনবাগানস বক্স। বাট অপর দিকে যদি আমি দেখি আজকে লিস্টন, মনভীর, ডিমি পেট্রাতস, আজকে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ডিমি পেট্রাতস কিন্তু খুবই অফ কালার লেগেছে। ডিমি পেট্রাতসকে নিয়ে আমি কি বলবো, প্লেয়ারটা জানি অফ মানে আউট অফ দ্য পজিশন খেলছে, প্লেয়ারটার প্রেফার্ড পজিশনে খেলানো হচ্ছে না, বাট ও না আমি জানি না কেন এটা ডিমি পেট্রাতসের ইগো না ডিমি পেট্রাতসকে ওভাবে বুঝিয়ে রাখা হয়েছে কোচের থ্রুতে, ও খুব বেশি করতে চাইছে, যেটা দরকার তার থেকে বেশি। ও আমি ফার্স্ট হাফে কয়েকটা ইনস্ট্যান্সে দেখছিলাম ও ডিফেন্স লাইনে নেমে গিয়ে বল নিয়ে খেলা তৈরি করার চেষ্টা করছে, বাট আলটিমেটলি ও এটা করতে পারছে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা প্লেয়ার নিজের প্রাইম ছেড়ে এসেছে, প্রাইমে থাকলে হয়তো যদি এটা প্রাইম ডিমি পেট্রাতস সেগুলো থাকতো, মানে 2022, 23, 21, 22-এর ডিমি পেট্রাতসের কথা বলছি আমি, যদি ওই ডিমি পেট্রাতস থাকতো তাহলে কিন্তু বল প্লেয়িংয়ের রোলটাতেও খুব ভালো করে শ্যুট করে যেত। বাট আনফর্চুনেটলি এখনকার ডিমি পেট্রাতস ইজ নট গুড এনাফ টু ডু দ্যাট জব। ভেরি সরি, বাট ডিমি পেট্রাতস ওয়াজ নট অ্যাট অল গুড। আমি জানি না কীভাবে ওকে ম্যান অফ দ্য ম্যাচটা আজকে দেওয়া হলো। যদি মোহনবাগানের কেউ ম্যান অফ দ্য ম্যাচ ডিজার্ভ করে থাকে তাহলে আমার মতো আজকে দুটো প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচটা ডিজার্ভ করে, সেটা হচ্ছে অভিষেক টেকচাম সিং আর শুভাশিস বোস। শুভাশিস বোসের আছে ডিফেন্সিভ, আমি আগের ম্যাচে বলেছিলাম যে মোহনবাগান কিন্তু শুভাশিস বোসকে অ্যাকর্ডিং টু হিজ প্লেয়িং স্টাইল ওকে খেলাবে, কতক্ষণ খেলাবে কি খেলাবে না সেটা ওর ওপর, মানে ওর ম্যাচের সিচুয়েশনের ওপর আর ওর প্লেইং স্টাইলের ওপর। কিন্তু আজকে ম্যাচের সিচুয়েশন যাচ্ছিল ওকে 90 মিনিটস রাখতেই হতো, ডিফেন্সিভ এবিলিটিটা আমাদের দরকার ছিল, যেটা অভিষেক টেকচাম সিং ওই লাইনে গিয়ে কিন্তু অতটা পারতো না। কিন্তু যদিও বা আজকে অভিষেক টেকচাম সিং দারুণ খেলেছে, আশিক কুরুনিয়ানকে আজকে অনেকবার আটকে দিয়েছে। যদি আজকে অভিষেক টেকচাম সিংয়ের জায়গায় যদি আমাদের আশিস রায় হতো না, আজকে আমি লিখে দিতে পারি আশিস কুরুনিয়ান ওই ফ্ল্যাঙ্ক থেকে ঢুকে একটা না একটা গোল বা অ্যাসিস্ট করে দিয়ে যেত। কিন্তু ওখান থেকে আশিক কুরুনিয়ানকে আজকে যেভাবে আটকেছে অভিষেক টেকচাম সিং, মার্ভেলাস জব ডান বাই হিম। তো আমার কাছে মোহনবাগানে যদি আজকে সত্যি কেউ ডিজার্ভিং ম্যান অফ দ্য ম্যাচ হয়ে থাকতো তাহলে এরা দুজন ছিল। যদি ব্যাঙ্গালোরের সাইড থেকে যদি কাউকে বলে থাকো তাহলে ভাই আমার মতো রায়ান উইলিয়ামস আছে, একার তাগিদে প্রচুর চান্সেস ক্রিয়েট করেছে, গোল করতে পারেনি বা করাতে পারেনি, সেটা আনফর্চুনেট ওর জন্য, ফর্চুনেট আমাদের জন্য যে গোল স্কোর করতে পারেনি বা করাতে পারেনি গোলটা। বাট হ্যাঁ এটাই যে যদি সত্যি আজকে যদি ম্যান অফ দ্য ম্যাচটা কেউ ডিজার্ভ করে থাকে তাহলে এই 3টে প্লেয়ারের মধ্যে একজন। বাট আনফর্চুনেটলি আমি জানি না কী হিসেবে ডিমিকে দেওয়া হলো, কারণ ডিমি আজকে হ্যাঁ মেবি ডিমি স্ট্যাটস যদি তোমরা দেখো মানে পাস খেলিয়েছে 37টা, কারেক্ট পাস খেলেছে 35-36টা, কিন্তু ভাই ও যে পাসগুলো খেলিয়েছে না ওটা স্কোয়ার আর ব্যাক পাসই করেছে, ও কিন্তু বল নিয়ে এগিয়ে যায়নি, মানে
থ্রু বল যেটা মানে ম্যাকলারেনকে সাজিয়ে দিতে হবে ওরকম কিন্তু করেনি। আর একটা কথা যেটা আমার সার্জিও লোবেরাকে নিয়ে বলার উচিত, যেটা হচ্ছে যে ভাই এত লেট সাবস্টিটিউশন, সাহালের মতন প্লেয়ার থাকতে ওকে খেলালো না। কিয়ান নাসেরিকে কেন নামানো হলো আমি তো এটা বুঝতে পারলাম না। কিয়ান নাসেরি ওখানে এসে কিছুই করার ছিল না, ওরকম প্রোফাইলের প্লেয়ারই না। যারা ছিল মাঠের উপরে তাদেরকে দিয়েই হয়ে যেত, শুধু যদি কামিংস আর সাহালকে একসাথে নামিয়ে দিত তাহলে। আর যদি একটু আগে সাবস্টিটিউশন করতো, 87th মিনিটে সাবস্টিটিউশন করলে হবে না ভাই, মিনিমাম 60 থেকে 65th মিনিটের মধ্যে তোমার সাবস্টিটিউশনটা করা উচিত ছিল। ওটা যদি করতে পারতো তাহলে হয়তো আজ মোহনবাগান 3 পয়েন্ট নিয়েই ফিরতে পারতো। আর যে মিসগুলো হয়েছে আজকে, অ্যালবার্তো দুটো মিস, অ্যান্ড ডিমি পেট্রাসের ওই সিটারটা যেটা মিস করেছে, আমার কিছু বলার নেই সেটা। ঠিক আছে, সেটাও আমি টু সাম এক্সটেন্ট মেনে নিলাম, এক আধ দিন চলে যায়, ব্যাড ডে অ্যাট অফিস, আমি মেনে নিলাম, পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। বাট একটাই কথা বলবো, একটা ড্রয়ের জন্য সব মোহনবাগান ফ্যান্সদের হতাশ হওয়ার কিছু নেই। মোহনবাগানের যা টিম আছে চাইলে নেক্সট ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে, কিন্তু হ্যাঁ, মোহনবাগান দিনের পর দিন এক্সপোজ হচ্ছে, এইটুকুনি আমি বলতে পারি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস সেটা আমার বলা উচিত, সেটা হচ্ছে মোহনবাগানের আমি ডিফেন্সিভ কয়েকটা জিনিস নিয়ে প্রশ্ন তুলেছিলাম। হয়তো ডিফেন্সিভলি মোহনবাগান অতটা স্ট্রং না, কিন্তু মোহনবাগান আজ ডিফেন্স খুব ভালো করেছে। অ্যাটাকিংটা নিয়ে আমি এতদিন কথা বলছিলাম, মোহনবাগান অ্যাটাকিং দারুণ খেলছে। আজ অ্যাটাকিংয়ের বদলে কিন্তু ডিফেন্সিভ ট্রানজিশন আর ডিফেন্সিভ প্লেটা মোহনবাগানের অনেক বেশি বেটার ছিল দেন অ্যাটাকিংটা। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। কমেন্ট করো তোমাদের থটস কী কী আছে, তোমাদের এই দুটো ম্যাচ নিয়ে তোমাদের কী বক্তব্য, প্লিজ কমেন্ট ডাউন বিলো, অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। গুড বাই।